চ্যাপ্টার ৩২৬ প্রফেশনাল সাজেশন। ক্লাইন জিজ্ঞেস করতে চেয়েছিল অ্যারন বা তার পরিবারের কেউ সম্প্রতি একটু অদ্ভুত ধরনের কিছু বাড়িতে এনেছিল কিনা, যেমন ধরো একটু ময়লা একটা কাপড়ের পুতুল। এসব দুর্ভাগ্য শুরু হওয়ার আগে এমন কিছু ঘটেছিল কিনা সেটাই সে জানতে চেয়েছিল, কিন্তু কথাটা মুখ পর্যন্ত আসতেই সে হঠাৎ বুঝতে পারল এটা খুব সরাসরি জিজ্ঞেস করা হয়ে যাবে। এতে খুব সহজেই বোঝা যাবে যে সে মিস্টিসিজম বা রহস্যময় বিদ্যা সম্পর্কে অনেক কিছু জানে, যদিও সে বলতে পারত যে তার অনেক অভিজ্ঞতা আর জ্ঞান আছে বলেই সে এসব জানে। কিন্তু খামোখা এমন ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। এর বদলে সে একটু ঘুরিয়ে কথাটা পারল। সে ডক্টর অ্যারনকে জিজ্ঞেস করল তার পরিবারের অন্য কারোর সাথেও এমন দুর্ভাগ্যজনক কিছু ঘটেছে কিনা। তার এই প্রশ্ন শুনে অ্যারন সেরেস খুব সাবধানে অতীত মনে করার চেষ্টা করল। তারপর সে বলল, না, স্টিম ইঞ্জিনের সেই ট্রেন দুর্ঘটনাটা ছাড়া তাদের সাথে খারাপ কিছু ঘটেনি। ওই দুর্ঘটনাটা তাদের সবার সাথেই ঘটেছিল, কিন্তু এছাড়া তারা আগের মতোই আছে। বেশিরভাগ সময় তাদের জীবনে আলাদা করে খুব ভালো বা খুব খারাপ কিছু ঘটেনি। বাকি যা কিছু হয়েছে সেটাকে ভালো আর খারাপ দুটোর মিশেল বলা যায়, তাই তাদেরকে আলাদা করে দুর্ভাগ্যের শিকার বলা যাবে না। ক্লাইন মনে মনে ভাবল, ব্যাপারটা ঠিক মিলছে না। যদি এটা দুর্ভাগ্যের কাপড়ের পুতুল এর মতো কোনো বস্তু হতো যাকে শিল করে বা আটকে রাখা দরকার, তাহলে সেটা নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে থাকা সবার ওপরেই প্রভাব ফেলত। এমন কি হতে পারে যে অ্যারন ভুল করে তার রক্ত ওই জিনিসটার উপর ফেলেছে, আর সে কারণেই ওই জিনিসটার সাথে তার একটা শক্ত সংযোগ তৈরি হয়ে গেছে? ক্লাইন তার স্পিরিট ভিশন দিয়ে অ্যারনকে ভালোভাবে দেখল। সে দেখল অ্যারনের শারীরিক আর মানসিক অবস্থার সাথে তার আভা এবং মেজাজ পুরোপুরি মিলে যাচ্ছে। সেখানে আলাদা করে চোখে পড়ার মতো কোনো কিছুই ছিল না। একটু চিন্তা করে ক্লাইন আবার জিজ্ঞেস করল, হাসপাতালে তোমার কোনো সহকর্মী কি তোমার মতোই এমন দুর্ভাগ্যের শিকার হয়েছে? না, তাই আমার মনে হচ্ছে কেউ নিশ্চয়ই আমাকে অভিশাপ দিয়েছে। কথাগুলো বলার সময় অ্যারন তার বউটাই ধরে টানল। তাকে দেখতে বেশ উদ্বিগ্ন আর অস্বস্তিকর লাগছিল। টালিম খুব কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়েছিল। তার সেই দৃষ্টির সামনে ক্লাইন এক মুহূর্ত ভাবল। তারপর সে বলল, তোমার এই দুর্ভাগ্যে শুরু হওয়ার আগে কি অদ্ভুত কোনো ঘটনা ঘটেছিল? যেমন ধরো, কোথাও কি তোমার হাত কেটে গিয়েছিল? লোককথায় বলা হয় রক্ত হল এমন এক শক্তিশালী মাধ্যম যার সাহায্যে অভিশাপ দেওয়া যায়। কাঁটা চামচ আর ছুরি হাতে নিয়ে ভারী গলায় অ্যারন উত্তর দিল, যখন আমার সন্দেহ হল যে আমাকে কেউ অভিশাপ দিয়েছে, তখন আমি এই ব্যাপারটা ভালো করে মিলিয়ে দেখেছি। গত ৩ মাসে আমার শরীর থেকে এক ফোঁটা রক্তও পড়েনি। ক্লাইন মনে মনে বলল, ব্যাপারটা তো বেশ অদ্ভুত। আমি তো আর এদের সামনে বসে কোনো জটিল ডিভিনেশন বা ভবিষ্যৎ গণনার কাজ করতে পারি না। তাই ক্লাইন আবার জিজ্ঞেস করল, তাহলে অন্য কোনো অদ্ভুত ব্যাপার কি ঘটেছিল? টালিমও বেশ চিন্তিত গলায় সায় দিয়ে বলল, অ্যারন, একটু ভালোভাবে মনে করে দেখো তো, কারণ ছাড়া তো আর এমন কিছু ঘটতে পারে না। তুমি কি সম্প্রতি কাউকে রাগিয়ে দিয়েছ, নাকি তুমি অন্য কারো কাজে বাধা হয়ে দাঁড়িয়েছ? অ্যারন তার প্লেটের খাবারের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। ক্লাইনও এই ফাঁকে চুপ করে বসে থাকল না। খাবারগুলো ঠান্ডা আর বিস্বাদ হয়ে যাওয়ার আগেই সে খাওয়া শুরু করল। যখন ক্লাইন আরাম করে শেষ পাতের মিষ্টি খাওয়া শুরু করেছে, ঠিক তখন অ্যারন মাথা তুলল। সে বলল, আমি খুব একটা মিশুকে মানুষ নই। আমার সহকর্মীদের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু তারা আমাকে অভিশাপ দেওয়ার কোনো পথ বের করবে এটা বিশ্বাস করা খুব কঠিন। তবে তোমাদের কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ছে। হয়তো এর সাথে মিস্টিসিজমের কোনো সম্পর্ক থাকতে পারে। কি সেটা? ক্লাইন আর টালিম দুজনেই একসাথে বেশ আগ্রহ নিয়ে নড়েচড়ে বসল। অ্যারন তার চশমাটা একটু ঠিক করে নিয়ে মনে করার চেষ্টা করল। তারপর সে বলল, আমার এই টানা দুর্ভাগ্যের শুরু হওয়ার আগে আমি একজন রোগীর দায়িত্বে ছিলাম। সে ছিল একটা বাচ্চা ছেলে, বয়স 10 বছরও হবে না। ছেলেটার অবস্থা খুবই করুণ ছিল। কিছু শারীরিক জটিলতার কারণে আমাকে তার বাঁ পা কেটে ফেলতে হয়েছিল। অ্যারন বলে চলল, আমি বেশি দিন হয়নি বাবা হয়েছি, তাই কোনো বাচ্চার এমন দুর্ভাগ্য দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যখনই ওয়ার্ড পরিদর্শনে যেতাম, আমি তার সাথে গল্প করতাম, তাকে সাহস দিতাম আর সান্ত্বনা দিতাম। একটু থেমে অ্যারন আবার বলতে শুরু করল। তার চিন্তাভাবনাগুলো এবার যেন আরেকটু পরিষ্কার হল। আমার মনে আছে সেটা ছিল তার অস্ত্রোপচারের আগের দিন। আমি বিশেষ করে তার খোঁজে ওয়ার্ডে গিয়েছিলাম। সে তখন ভীষণ মন খারাপ করেছিল। সে তখন ট্যাট কার্ড নিয়ে খেলছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সময় সে এগুলো সাথে করে নিয়ে এসেছিল। এমনকি তার পরিবারকেও কার্ডগুলো নিয়ে যেতে দেওয়া হয়নি। তাকে শান্ত করার জন্য আমিও তার সাথে ট্যাট কার্ড খেলতে শুরু করি। সেই সময় আমি একটা কার্ড তুলেছিলাম। সেটা ছিল উল্টানো হুইল অফ ফরচুন কার্ড। বাচ্চাটা তখন আমার দিকে তাকাল। তারপর একটা খুব পবিত্র আর নিষ্পাপ হাসি হেসে বলল, ডাক্তারবাবু, আপনার ভাগ্য আরও খারাপ হতে চলেছে। ডাক্তারবাবু, আপনার ভাগ্য আরও খারাপ হতে চলেছে। টালিম একটা লম্বা শ্বাস টেনে নিল। তারপর বলল, এমন একটা দৃশ্য, আর এই কথাগুলো শুনে আমার কেন জানি শরীর হিম হয়ে আসছে। ওই বাচ্চাটা কি অপারেশনের টেবিলেই মারা গিয়েছিল? অ্যারন মাথা নাড়ল। সে বলল, না,
অপারেশনটা সফল হয়েছিল। বেশি দিন পার হওয়ার আগেই সে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যায়। যাওয়ার সময় সে আলাদা করে আমাকে ধন্যবাদও জানিয়েছিল। তাই আমি কখনোই এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করিনি। কিন্তু এখন যখন আমি পিছন ফিরে ভাবছি, তখন বুঝতে পারছি এই গত 2 মাসের মধ্যে এটাই একমাত্র ঘটনা। এই একবারই আমি এমন কিছুর সংস্পর্শে এসেছি যার সাথে মিস্টিসিজমের সম্পর্ক থাকতে পারে। যাই হোক না কেন, সেটা কাজে লাগুক আর না লাগুক, ট্যারট কার্ড তো ডিভিনেশন বা ভবিষ্যৎ জানার জন্যই ব্যবহার করা হয়। এর মধ্যে কোনো এক ফাঁকে ক্লাইনের হাতে একটা পিতলের কয়েন চলে এসেছিল। কয়েনটা তার আঙুলের ডগায় লাফিয়ে লাফিয়ে ঘুরছিল। এটা দেখে মনে হচ্ছিল যেন একজন বিখ্যাত গোয়েন্দা তার চিন্তাভাবনার কাজটা চালিয়ে যাচ্ছে। হঠাৎ কয়েনটা শূন্যে লাফিয়ে উঠল আর তারপর সোজা তার হাতের তালুতে এসে পড়ল। ক্লাইন আর চোখে কয়েনটার দিকে একবার তাকাল। মনে হল তার চিন্তাভাবনার পালা শেষ হয়েছে। সে জিজ্ঞেস করল, ওই ছেলেটার নাম কি? সে কোথায় থাকে? অ্যারন কোনো দ্বিধা না করেই উত্তর দিল, ওর নাম উইল অসেপটিন। তবে সে কোথায় থাকে সেটা আমার মনে নেই। মিস্টার ডিটেকটিভ, আপনার পরামর্শ কি? আপনি কি মিস্টিসিজম জগতের কোনো বিশেষজ্ঞকে চেনেন? অ্যারন আর টালিম দুজনেই খুব আশা নিয়ে ক্লাইনের দিকে তাকিয়েছিল। তাদের সেই দৃষ্টির সামনে ক্লাইন তার ব্ল্যাক টিতে একটা চুমুক দিল। তারপর সে হাসিমুখে বলল, আমার পরামর্শ হল, তুমি যেই ঈশ্বর বিশ্বাস করো তার গির্জায় যাও। সেখানকার বিশপকে তোমার সাম্প্রতিক দুর্ভাগ্যের কথা খুলে বলো। তারপর তাকে জিজ্ঞেস করো এর কোনো সমাধান তার কাছে আছে কি না। অ্যারন, আমার যদ্দূর মনে পড়ে তুমি ছিলে উমম এভারনাইট গডেসের একজন অনুসারী, তাই না? সে প্রায় শুধু গডেস বা দেবী বলেই ফেলেছিল, কিন্তু ভাগ্যের সময় মতো তার নিজের পরিচয়ের কথা মনে পড়ে গেল। তাকে মনে রাখতে হবে যে সে একজন গোয়েন্দা যে গড অফ স্টিম অ্যান্ড মিশনারিজের উপর বিশ্বাস রাখে। কিন্তু দেবীর কাছে আমার সব প্রার্থনা, রবিবারের প্রার্থনায় যোগ দেওয়া আর এত টাকা পয়সা দান করা সবকিছুই তো বৃথা গেল। আমার মনে হয় কোনো দক্ষ ভাগ্য গণনাকারীকে খুঁজে বের করা উচিত। অ্যারন যেন ডিটেকটিভ মরিয়ার্টির এই পরামর্শের সাথে একেবারেই একমত হতে পারল না। টালিমও মাথা নেড়ে তার সাথে সুর মেলাল। সে বলল, হ্যাঁ, তুমি ভাগ্যবান কি না সেটা নিয়ে ঈশ্বররা মাথা ঘামান না। ভাগ্য হল একটা আশীর্বাদ আর দুর্ভাগ্য হল একটা পরীক্ষা। ক্লাইন মনে মনে বলল, বন্ধু, তোমার বিশ্বাস তো খুব একটা গভীর নয়। সাবধান থেকো, লর্ড অফ স্টর্মস হয়তো তোমার ওপর বাজ ফেলে দিতে পারেন। ক্লাইন তাদের দুজনের দিকে আলাদা করে তাকিয়ে একটু হাসল। সে বলল, আমার এই পরামর্শটার পিছনে খুব সাধারণ একটা যুক্তি আছে। যদি আমি বলছি যদি এই পৃথিবীতে সত্যি সত্যিই কাজের আর কার্যকর কোনো মিস্টিসিজম থেকে থাকে, তাহলে সেই বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী হল 7টা গোঁড়া চার্চ। তা না হলে মিস্টিসিজম আয়ত্ত করেছে এমন অন্য কোনো শক্তি কবেই তাদের জায়গা দখল করে নিত। আর যদি পৃথিবীতে সত্যিকারের মিস্টিসিজম বলে কিছু নাই থাকে, তাহলে কোনো ভাগ্য গণনাকারী বা হাতুড়ে জাদুকর খুঁজেও কোনো লাভ হবে না। তার চেয়ে বরং উঁচু পদের কোনো বিশপের সাহায্য নিয়ে দেখা ভালো যে এই সমস্যার কোনো সমাধান করা যায় কিনা। অ্যারন খুব মন দিয়ে পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করল। তারপর সে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। সে বলল, তোমার কথার যুক্তি আছে। হয়তো আমাকে রক্ষা করার জন্য গডেসের কাছে আমার বার্তাটা পৌঁছে দিতে বিশপের সাহায্যই লাগবে। ক্লাইন মনে মনে বলল, না, সত্যি কথা বলতে কি, বিশপ যখন এই বার্তাটা পৌঁছে দেবে তখন নাইট হক্সরা তোমার ভিতরের এই অস্বাভাবিক ব্যাপারটা খেয়াল করতে পারবে। ক্লাইনের নিজের হাতে অ্যারনকে সাহায্য করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ এই ভাগ্যের সমস্যা সমাধান করতে গেলে সবকিছুর আসল কারণ খুঁজে বের করার পাশাপাশি তাকে বিশেষ কিছু আচার বা রিচুয়াল আয়োজন করতে হবে। প্রথমত, ভাগ্য ফেরানোর কোনো আসল রিচুয়াল ক্লাইনের জানাই ছিল না। আর সে যদি জানত, তবু অচেনা কোনো মানুষের সামনে তার বিয়ন্ডার ক্ষমতা সে কিছুতেই প্রকাশ করতে পারত না, কারণ সেটা খামোখা তার নিজের জন্যই বিপদ ডেকে আনত। ক্লাইন ভাবল, যেহেতু আমি নাইট হক্সদের দিয়ে তোমাকে সাহায্য করার ব্যবস্থা করতে পারি, সেহেতু আমার নিজের হাত লাগানোর কোনো দরকার নেই। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে সমস্যাটা ওই ছেলেটার কাছ থেকে এসেছে নাকি তার হাতের ট্যাট কার্ডগুলো থেকে। যদি কার্ডগুলো থেকে হয়ে থাকে, তাহলে সেটা আমার জন্য বেশ ভালো একটা সিল্ড আর্টিফ্যাক্ট হতে পারে। ক্লাইন মাথা নাড়ল। সে নিজের ভিতরের লোভ আর আবেগগুলোকে চেপে রাখার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে অ্যারন নিজের সিদ্ধান্ত পাকা করে ফেলল। সে ক্লাইনের দিকে তাকিয়ে চওড়া হাসল। সে বলল, ধন্যবাদ মিস্টার মরিয়ার্টি। যদিও আপনি মিস্টিসিজম সম্পর্কে কিছু জানেন না, তবুও নিছক যুক্তির উপর ভর করে আপনি সবচেয়ে সেরা পরামর্শটাই দিয়েছেন। ক্লাইন মনে মনে বলল, হ্যাঁ, আমি তো মিস্টিসিজম সম্পর্কে কিছুই জানি না। ভেবে সে একটু হাসল। সে বলল, অ্যারন, আমাকে শুধু শার্লক বলেই ডাকতে পারো। ক্লাইন ভাবতে লাগল, হ্যাঁ, যেদিন থেকে আমি নাইট হক্সের কাজ ছেড়ে দিয়েছি, তারপর থেকে আমার মিস্টিসিজম জ্ঞানের ধরনটা বড্ড অদ্ভুত হয়ে যাচ্ছে। একদিকে আমি হাই সিকোয়েন্স আর ঈশ্বরদের সাথে জড়িয়ে থাকা বেশ কিছু গভীর রহস্য জেনে ফেলেছি, আবার অন্যদিকে আমি কেবল খুব সাধারণ মানের রিচুয়ালিস্টিক ম্যাজিক বা আচার অনুষ্ঠানের জাদুই বুঝি। আর একটু জটিল ম্যাজিকগুলোর মধ্যে আমি শুধু উৎসর্গ করার আচার আর কিছু দান করার রিচুয়ালই জানি। আর চার্ম বা তাবিজের কথা বলতে গেলে আমি তো শুধু ওই 3টাই বানাতে পারি। ক্লাইন নিজের মনেই একটা দীর্ঘশ্বাস ফেলল।
সে তীব্রভাবে অনুভব করল যে তার মিস্টিসিজমের ওপর অনেক গভীর আর বিস্তারিত একটা বই পড়া খুব দরকার। কোনো অশুভ ঈশ্বরের আত্মিক দূষণ থেকে একটা বিয়ান্ডার বৈশিষ্ট্যকে আলাদা করার জন্য যে জ্ঞান থাকা দরকার, সেটা নিয়ে তার কাছে এই মুহূর্তে কোনো ধারণাই নেই। ক্লাবে দুপুরের ছোট্ট একটা ঘুমের পর ক্লাইন একটা পাবলিক ঘোড়ার গাড়িতে চেপে বসল। সে চেরুট বড় এলাকায় টাস্ক নদীর ধারের রাইস সার্কাসের দিকে রওনা হল। আজ কোনো ছুটির দিন ছিল না, সপ্তাহের শেষও নয়, তাই সার্কাসে খুব একটা দর্শক ছিল না। আর যেসব ক্লাউন বা জোকার দর্শকদের মজা দেওয়ার দায়িত্বে ছিল, তাদের সবাইকেই বেশ নিস্তেজ দেখাচ্ছিল। সেখানে পাই, প্যানকেক, ফ্রুট পাই আর অ্যালকোহল বিক্রি করার জন্য অনেকগুলো তাঁবু ছিল। সেই তাঁবুগুলো আর ডিভিনেশন লজের মাঝখান দিয়ে হেঁটে ক্লাইন সার্কাসের এক প্রান্তে চলে এলো। সেখানে সে ছোট্ট একটা থিয়েটার দেখতে পেল। থিয়েটারের প্রবেশপথে রাখা একটা ব্ল্যাকবোর্ডে লেখা ছিল, ছুটির দিন আর সাপ্তাহিক ছুটি বাদে দিনে 4টা শো, প্রতিটি শোয়ের সময় 1 ঘণ্টা। দুপুরের প্রথম শো ছিল দুপুর 2টায়। সেটা সবেমাত্র শুরু হয়েছে। ক্লাইন টিকিট কেটে থিয়েটারের ভিতরে ঢুকতেই দর্শকদের উল্লাসের শব্দ শুনতে পেল। সেই মুহূর্তে মঞ্চের উপরে একজন অ্যানিম্যাল ট্রেনার দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটা চাবুক, আর সেটা দিয়ে সে একটা কালো ভাল্লুককে নির্দেশ দিচ্ছিল। ভাল্লুকটা বেশ মিষ্টি আর বোকা বোকা ভঙ্গিতে খেলা দেখাচ্ছিল। তার ঠিক পাশেই শুয়েছিল একটা বাঘ। বাঘটার গায়ে হলুদ আর কালো রঙের আড়াআড়ি ডোরাকাটা দাগ ছিল, আর সেখানে বসেছিল একটা গাঢ় রঙের কোকড়ানো চুলের বেবুন, পটাশ। ট্রেনার চাবুক মারতেই কালো ভাল্লুকটা বেশ বেখাপ্পা ভঙ্গিতে মাটিতে গড়াগড়ি খেল। আমি বলছি, এই ব্যাটা একটু আগেই তোমাকে একটা থাপ্পড় মারতে চেয়েছিল। সামনের সারির দর্শকদের মাঝখান থেকে হঠাৎ একজন বেশ জোরে চিৎকার করে কথাটা বলল। কথাটা শুনে দর্শকদের অনেকেই সাথে সাথে হো হো করে হেসে উঠল। দর্শকরা ভাবল এটা হয়তো সার্কাসের লোকজনের মজা করার কোনো নতুন কৌশল, কিন্তু ক্লাইনের মোটেই তা মনে হল না। কারণ সে খেয়াল করল সেই অ্যানিম্যাল ট্রেনারের আবেগের রংটা বেশ রাগ আর বিরক্তির দিকে ঝুঁকে আছে। ক্লাইন একটু হাসল, তারপর সামনের সারিতে গিয়ে বসল। সে মঞ্চের খেলা দেখতে লাগল, যাতে টিকিটের জন্য তার দেওয়া টাকাটা অন্তত নষ্ট না হয়। ঠিক সেই মুহূর্তে একটু আগে কথা বলা লোকটা আবারও চিৎকার করে উঠল। সে বলল, ওই বাঘটা তোমার ঘাড় কামড়ে ছিঁড়ে ফেলতে চায়, আর ওই কোকড়ানো চুলের বেবুনটা তোমাকে তার বসার গদি বানাতে চায়। দর্শকদের হাসির শব্দে অ্যানিম্যাল ট্রেনারের নড়াচড়া হঠাৎ করেই একদম আড়ষ্ট হয়ে গেল। ক্লাইন মনে মনে ভাবল, এটা তো, যদিও কথাগুলো শুনে মনে হচ্ছে লোকটা শুধু ঝামেলা পাকাতে চাইছে, কিন্তু এর মধ্যে আমি কেন যেন একটা সাবধানবাণী লুকিয়ে থাকতে দেখছি। ক্লাইন কাঁধের ওপর দিয়ে ঘাড় ঘুরিয়ে সেই শাড়িতে বসা লোকটার দিকে তাকাল। সে দেখল লোকটার বয়স 30-এর কোঠায় হবে, আর তার মুখটা বেশ গোলগাল আর ফোলা ফোলা। গলার স্বর আর কথা বলার এই ভঙ্গিটা, এটা তোমার বেশ চেনা লাগছে। ক্লাইন নিজের মনে বিড়বিড় করে উঠল।